অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, সংস্কারের গতি নির্ধারণ করবে বাংলাদেশ কত তাড়াতাড়ি নির্বাচনে যেতে পারবে। তিনি আরও বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর ভোটের মাধ্যমে নতুন সরকার নির্বাচনের আগে দরকার নানা স্তরে সংস্কার। প্রধান উপদেষ্টার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে কি বার্তা দিচ্ছে? মোটা দাগে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। সেই সঙ্গে আমাদের আলোচনায় উঠে আসবে সমসাময়িক রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাজ জুই আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। জানিয়ে রাখতে চাই আজকের আলোচনার বিষয়বস্তু প্রসঙ্গ অন্তর্বর্তী সরকার ও অংশগ্রহণমূলক নির্বাচন। আর এই আলোচনা স্টুডিওতে আমার সঙ্গে আছে দুজন সম্মানিত অতিথি। চলুন পর্যায়ে পরিচিত হই। আছেন আহমদ আজম খান, ভাইস চেয়ারম্যান বিএনপি। সেই সঙ্গে আরও আছেন হাসান হাফিজ, সম্পাদক দৈনিক কালের কণ্ঠ ও সভাপতি জাতীয় প্রেস ক্লাব। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব আহমদ আজম খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম প্রধান উপদেষ্টার জাতীয় নির্বাচন নিয়ে যে বার্তা, সে বিষয়টির কথা। জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে কি বার্তা দিচ্ছে? দেখুন, আপনাকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টা যে কথাটা বলেছেন, সংস্কারের গতি উপরে নির্ভর করবে নির্বাচন, তাহলে কথাটা কি উনি নিজেই নিজেকে বললেন না? কারণ সংস্কারের গতি তো উনার উপরেই নির্ভর করবে, যে উনি ওনার পারিষদবর্গ নিয়ে সংস্কারের গতিটা কতটা স্পিডে নেবেন, না এখন যেভাবে স্লোথ গতিতে আছে এই 100 দিনে অত্যন্ত গতি মন্থর। ওই যে বাস যেমন রাস্তায় চলে, কোনো বাস চলে 60 মাইল স্পিডে, আবার দেখবেন যে এই টাউন সার্ভিসগুলো যে চলে এগুলো 10 মাইল 5 মাইল, মানে যেখানে রাস্তায় প্যাসেঞ্জার পায় ওখানেই থামিয়ে দেয়, আবার কিছুক্ষণ থামে প্যাসেঞ্জার দুইজন নেয়, আবার আস্তে একটু একটু এগোয় যে আবার আসে কিনা প্যাসেঞ্জার। এতটাই স্লথ গতি এই সরকারেরও। এই সরকারের এত ভয়ের কারণটা কি, এত স্লথ গতি কেন বুঝতে পারি না। কারণ এই সরকার তো আমাদের সকলের সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানের পরে এই নোবেল লরেট প্রফেসর ইউনূস স্যারকে আমরা তো সকলে মিলে সমর্থন দিয়েছি। এমন একটা রাজনৈতিক দল নেই ফ্যাসিবাদ এবং তার দোসররা ছাড়া যারা এই ইউনূস স্যারের সরকারকে সমর্থনের বাইরে, সকলেই দিয়েছি। তাহলে এই স্লথ গতির কারণ কি? আর সংস্কারের গতি যদি এত স্লথ থাকে তাহলে মানুষ তো বিরক্ত হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু মানুষের মধ্যে অসন্তোষ শুরু হয়ে গেছে যে কতদিন পরে নির্বাচন। মূলত তো গত 17 বছর জনগণ ভোট দিতে পারে না। ভোটের জন্য তারা মুখিয়ে আছে, কবে আমার অধিকারটি ফেরত পাবো, কবে আমি ভোট দিতে পারবো, আমার ভোটে আমার সরকার গঠিত হবে। কাজেই মানুষ ভোট দিতে চায়। তার আগে আমরা বলেছি যে ভোটের আগে প্রয়োজনীয় সংস্কারগুলো করে নির্বাচনটা দিন, সেজন্য আমরা যৌক্তিক সময় দেব। কিন্তু জনাব আজম খান, আপনি বলছিলেন জনগণ মুখিয়ে আছে কবে নির্বাচন হবে। জনগণ মুখিয়ে আছে নাকি রাজনৈতিক দলগুলো বেশি মুখিয়ে আছে? না, জনগণ রাজনৈতিক দলের বাইরে না, রাজনৈতিক দলও জনগণের বাইরে না। প্রথম থেকে যে আন্দোলনটা ছিল, আপনার 14-র যে নির্বাচনটা হলো না, অর্থাৎ যে নির্বাচনটা আপনার প্রায় 154 জন বিনা ভোটে নির্বাচিত হলো, ওই বিতর্কিত নির্বাচনের পরে জনগণ কিন্তু চরম একটা অসন্তোষ ছিল, তারা ভোট দিতে পারেনি। 18-র নির্বাচনটা রাতে হলো, জনগণ আরও অসন্তুষ্ট, তারা ভোট দিতে পারেনি। 24-এর নির্বাচনটা ডামি হলো। এই যে 3টে নির্বাচন হয়নি, জনগণ কিন্তু 3টে নির্বাচনেই বঞ্চিত হয়েছে এবং তারা মনে করেছে আমাদের মালিকানা এই ফ্যাসিস্ট সরকার নিয়েছে, লুট করে নিয়েছে। যে কারণেই কিন্তু জনগণ মনে করছে কবে নির্বাচনটা আসবে, আমার ভোটে সরকার হবে, আমি রাষ্ট্রের মালিক হব। আপনি 3টি বিতর্কিত নির্বাচনের কথা উল্লেখ করলেন। যদি তাই হয়, বলা হয়ে থাকে যে 3টি বিতর্কিত নির্বাচনের পর পুনর্নির্বাচন ব্যবস্থায় নির্বাচনে চলে গিয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে আসলে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সংস্কারটা আসলে কোন কোন ক্ষেত্রে বিশেষভাবে জরুরি? খুবই জরুরি। খুব চমৎকার কথা বলে প্রশ্ন করেছেন আপনি। অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্যে, এবং একটা না, পরপর সকল নির্বাচন যাতে জনগণের ভোটে হয়, রাতে না হয়, অথবা বিনা ভোটে না হয়, অথবা সিল মেরে না হয়, সেজন্যে যে কাঠামোগুলো দরকার, যেমন শক্তিশালী নির্বাচন কমিশন দরকার, যেমন
নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট থাকবে তারা তাদের সেই ধরনের গণমুখী হতে হবে, যেমন আইন শৃঙ্খলা বাহিনী যাতে নিরপেক্ষ থাকে সেরকম থাকতে হবে, দলীয় প্রভাবমুক্ত আইন শৃঙ্খলা বাহিনী। এবং যে সরকারটি থাকবে, এই সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার নির্দলীয়, এর পরেও যে সরকার আসবে সেই সরকারও যাতে নির্বাচনে কোনো প্রভাব তৈরি না করতে না পারে, সেই জন্যেই এই সংস্কারগুলো অতি জরুরি। কাজেই এই সংস্কারগুলো আমরা চেয়েছিলাম যে এই 100 দিনে আরও অনেক এগিয়ে যাবে, কিন্তু সংস্কারগুলোর গতি এত স্লথ। আমরা যেমন হতাশ হচ্ছি, জনগণও হতাশ হচ্ছে বাজারে গিয়ে যে জিনিসপত্রের দাম কমছে না বরং বাড়ছে, সিন্ডিকেট সরকার ভাঙতে পারছে না। হতাশ হচ্ছি রাস্তায় গিয়ে যে ট্রাফিকরা ঠিকমতো কাজ করছে না, পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী সরকারকে সহযোগিতা করছে না। অর্থাৎ সরকারের সকল জায়গায় যে একটা অসহযোগিতা এবং সরকারের ভেতরে যে সমন্বয়হীনতা। এক উপদেষ্টা বলছেন যে এতদিন পরে নির্বাচনের একটা সম্ভাবনা আছে, একদিন সেনাবাহিনী প্রধান বললেন এটা নিয়েও সরকারের ভেতরে কিন্তু সমন্বয় নেই। আমরা চাই সরকারের ভেতরে সমন্বয় কাজ করুক, গতিশীল সরকার হোক, সরকারের সাথে সেনাবাহিনী থাকবে, সরকারের সাথে সকল রাজনৈতিক দল আছে, আইন শৃঙ্খলা বাহিনী সেইভাবে সহযোগিতা করবে। এর মধ্য দিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনে যাবে এবং দেশটা গণতন্ত্রের পথে চলে আসবে। সেখানে একটা প্রশ্ন আছে জনাব আজম খান, যে সরকারের সাথে রাজনৈতিক দলগুলো কি আসলে পূর্ণ সমর্থন নিয়ে আছে নাকি দূরত্ব তৈরি হয়েছে? আমরা কিন্তু সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছি। সরকার যদি দূরত্ব তৈরি করে, যেমন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বসা দরকার, সরকার বসছে না বা বসতে পারছে না কেন জানি না। এই যে সংস্কার কমিশনগুলো করেছে, প্রত্যেকটা কমিশনের আমরা যারা স্টেক হোল্ডার আছি, রাজনৈতিক দল আছি, তাদের সাথে বসা দরকার। তারা কিন্তু দূরত্ব কমাতে রাজনৈতিক দলগুলো কতটা দায়িত্বশীল আচরণ করছে, এটা সরকারের দায়িত্বশীলতা। আমরা তো সরকারকে সমর্থন জুগিয়ে যাচ্ছি, আমরা বারবার বলে আসছি যে এই সরকারের ব্যর্থ হবার কোনো সুযোগ নেই, যেহেতু এটি কোনো রাজনৈতিক সরকার নয়, অন্তর্বর্তী সরকার। শুধু তাই না, একটা অভ্যুত্থানের ভেতর দিয়ে এই সরকারটি এসছে, কাকে? একটা ফ্যাসিবাদকে হটিয়ে। অতএব এই সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই, যে কারণে আমরা সকল রাজনৈতিক দল না, সারা বাংলাদেশের মানুষ এই সরকারকে সমর্থন করছে। কাজে আমরা চাই সরকার দ্রুত প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে নির্বাচনের রুটম্যাপে চলে যাক। আমরা এখন সেই রুটম্যাপটা আশা করছি। রুটম্যাপ মানেই কিন্তু কালকের নির্বাচন না, 3 মাস পরের নির্বাচন না। রুটম্যাপও বোঝা যাবে যে সংস্কার শেষ করে কবে নির্বাচনটা হবে। জনগণও কিন্তু সেইভাবে মানসিক প্রস্তুতি নেবে, রাজনৈতিক দলগুলোও সেইভাবে প্রস্তুতি নেবে। এই জিনিসগুলো কিন্তু আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহমুদ আজম খান। পরবর্তী অংশে আবারও ফিরছি জনাব হাসান হাফিজ। একদিকে আমরা দেখছি যে নির্বাচনী রোডম্যাপের দাবি জানিয়ে আসছে রাজনৈতিক দলগুলো বহুদিন ধরে, অন্যদিকে প্রধান উপদেষ্টা যেমনটি বললেন যে সংস্কারের গতি নির্ধারণ করবে বাংলাদেশ কত তাড়াতাড়ি নির্বাচনে যেতে পারবে। ধোঁয়াশা তো কোনোভাবেই কাটছে না। আবার প্রধান উপদেষ্টা এই কথাও বলেছেন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বেশি দিন হওয়া উচিত নয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যতগুলি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, উনি যেটা বললেন শ্লথগতি, অতি অবশ্যই সেটা শ্লথগতি। এত মন্থরতা আমরা প্রত্যাশা করিনি। নির্ধারিত সময়ে তারা রিপোর্ট দিতে পারবে না। অনেক কমিশনের সদস্য পর্যন্ত কমিটিও গঠন করা হয়নি। আজকে আমার সুযোগ হয়েছিল সংবিধান সংস্কার কমিশনে আমার যোগ দেওয়ার, সেখানে আমি সন্দেহ প্রকাশ করেছি যে কতখানি তারা করতে পারবে সেটার একটা সংশয় আছে। সময়টা কম এবং জিনিসগুলি এত বিশাল, এত দিনের একটা জমা ক্লেদ, কুপুজ, গ্লানি, কলঙ্ক এবং দুর্নীতি, লুটপাট, দেশের সম্পদ পাচার হয়ে গেছে, সমস্ত কিছু ভেঙে পড়েছে। প্রশাসন, বিচার ব্যবস্থা, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, ছাত্র রাজনীতিকে নষ্ট করে ফেলা হয়েছে। এই একটা পচা গলা একটা ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে এই সরকার কাজ করছে। এর মধ্যে অনেকখানি সময় পার হয়ে গেছে, প্রত্যাশিত গতিটা আমরা দেখতে পাইনি। তার মধ্যেও দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে, আন্দোলনের নেতাদের সঙ্গে সরকারের একটা কিছুটা দূরত্ব তৈরি হচ্ছে, কিংবা ষড়যন্ত্রগুলি ক্রিয়াশীল আছে। এই দূরত্বটা তৈরি হওয়ার কোনোভাবেই বাঞ্ছনীয় নয় এবং আমাদের ষড়যন্ত্রগুলি রুখে দাঁড়াতে হবে।
24 জন উপদেষ্টার পক্ষে সম্ভব না রাতারাতি কোনো কিছু দেওয়া, কিন্তু আবার অনন্তকালও সময় দেওয়া যাবে না। বলা হয়েছিল যে একটা যৌক্তিক সময়ের সংজ্ঞাটা এখনো নির্ধারিত হয়নি, এটা এখন বলে ফেলার সময় এসছে। উনি যেটা বললেন রোড ম্যাপের কথা, সেটা বলবে যে হ্যাঁ অমুক সময় হবে, এর মধ্যে দ্রুত কাজটা করা দরকার হলো নির্বাচন কমিশনটাকে করে ফেলা। আপনি জানেন যে এর মধ্যে নির্বাচন কমিশনের সার্চ কমিটি গঠিত হয়েছে এবং তারা বিভিন্ন জায়গা থেকে নাম চেয়েছে অনেক, এখন সেগুলি দ্রুত আশা করি সেটা হবে। আইন উপদেষ্টা বলেছিলেন যে সরকারের নির্বাচনমুখী যাত্রাও শুরু হয়ে গেছে। হ্যাঁ সেটা হয়ে গেছে, কিন্তু আমরা চাইবো একটা সংহত গতি এবং দায়িত্বশীল একটা কিছু আমরা পাবো এবং সেটাকে সামনে রেখে একটা দিক নির্দেশনা হবে এবং একটা অন্তর্বর্তী সরকার একটা অবাধ গ্রহণযোগ্য একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রত্যেকের ভোটাধিকার যেখানে নিশ্চিত হবে, তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে ইচ্ছামতো তাদের পছন্দ মতো, সেটা যদি হয় তাহলে আমরা একটা সুশৃঙ্খল একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ফিরে যেতে পারবো, যেটা আমাদের দীর্ঘকালের প্রত্যাশা ছিল, যেটা আমরা এতকাল ধরে আমরা পাই নাই, সেটা থেকে বঞ্চিত হয়েছিলাম। আবার এর মধ্যে আরও ঘটনা ঘটেছে, ষড়যন্ত্রের কথা আমি বলছিলাম। শেখ হাসিনা যে ভারতে থেকে উস্কানিমূলক বিবৃতি দিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সুস্পষ্টভাবে আজকে বলেছে যে এইটা গ্রহণযোগ্য না, আমরা এটা সন্তোষজনকভাবে দেখছি না। এর আগেও আমরা ভারতীয় হাইকমিশনারকে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে আমরা বলেছি, তিনি বলেছেন তার সরকারের কাছে তুলবেন, কিন্তু তারপরেও কোনো জবাব পাওয়া যায়নি। এটা কিন্তু বাংলাদেশ ভারত সম্পর্কটাকে অত্যন্ত স্ট্রেন করে রাখছে। এটা কোনোভাবেই একটা প্রত্যাশিত সম্পর্ক নয়, একটা পার্টি টু পার্টি হতে পারে না সম্পর্ক। জনাব হাসান হাফিজ, একদিকে শেখ হাসিনার একের পর এক বক্তৃতা কিংবা বিবৃতি, আবার অন্যদিকে আমরা দেখছি যে ভারতীয় মিডিয়ার এক ধরনের নগ্ন হস্তক্ষেপ কিংবা আমরা বলবো যে অপপ্রচার, নির্লজ্জ অপপ্রচার বলতে হবে, এবং এটা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটা সুদূর প্রসারী চক্রান্তেরই অংশ, এবং এটার সঙ্গে আন্তর্জাতিক কোনো মহলেরও যোগাযোগ আছে। আমাদের উচিত হবে সেই ব্যাপারে সচেতন থাকা এবং ঐক্যবদ্ধ থাকা এবং ষড়যন্ত্রগুলিকে রুখে দেওয়া, না হলে কিন্তু আমাদের এই অর্জন ব্যর্থ হয়ে যাবে। আমরা কিন্তু 50 বছর 100 বছরে হয়তো এরকম সুযোগ পাবো না। এই সুযোগ যদি আমরা নষ্ট করি, কখনো আমরা সংখ্যালঘু নির্যাতনের মানে নানান কার্ড খেলা হয়েছে, ভুয়া সংবাদ দেখছি, কখনো আমরা দেখছি যে ট্রাম্পের সমর্থক, তারপরে আনসার বিদ্রোহ, তারপরে ছাত্রলীগের ঘটনা, 32 নম্বরের ঘটনা, 15ই আগস্টের ঘটনা, নানান কিছু হচ্ছে। এই ধরনের চেষ্টাগুলি হচ্ছে এই আন্দোলনের সুফলটা যেন ঘরে ঘরে না পৌঁছায়, এবং ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে, নানান স্তরে আছে, সেগুলিকে ক্লিয়ার করা যাচ্ছে না। সেখানেও এই অন্তর্বর্তী সরকার দক্ষতা এবং বিচক্ষণতার পরিচয় দিতে পারে নাই এবং দৃঢ়তার পরিচয় দিতে পারে নাই, ফলে এই জিনিসগুলি রয়ে গেছে। এটা যত তাড়াতাড়ি ক্লিয়ার করা যাবে তত কিন্তু একটা মঙ্গল, ততই আমরা সংস্কারটা ত্বরান্বিত হবে এবং আমরা নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারবো। গতকাল আমরা রিপাবলিক বাংলার একটি প্রতিবেদনে যেমনটি দেখলাম, চট্টগ্রাম হাতছাড়া হবে বাংলাদেশের, এই শিরোনামে একটি প্রতিবেদন করা হয়েছে। বাংলাদেশের জন্য কতটা উদ্বেগের? খুবই উদ্বেগের। আমাদের সীমান্তে রক্ত ঝরছে, সেটা আমরা ততটা সোচ্চার হতে পারছি না। আমরা কেন আমাদের মেরুদণ্ড সোজা থাকবে না? আমরা কয়েকদিন আগে আপনি জানেন তথ্য উপদেষ্টার সঙ্গে সাংবাদিকদের একটা বৈঠক হয়েছে, সেখানে সুস্পষ্টভাবে আমি বলেছি যে ভারতীয় চ্যানেলগুলি কেন আমাদের দেশে চলবে, আমাদের চ্যানেল তো তারা দেখাচ্ছে না। এটা দ্রুত এটা নিয়ে আমাদের চিন্তাভাবনা করার সময় এসছে, এবং এই ব্যাপারে এই তথ্য মন্ত্রণালয়ের এটা জুরিসডিকশন, তারা যেন এটার ব্যাপারে সিদ্ধান্ত নেয়। সীমান্তে হত্যা বন্ধ করতে হবে, অবশ্যই যে কোনো মূল্যে বন্ধ করতে হবে, না হলে এই দুই দেশের সম্পর্ক ভালো হবে না। ভারত আমাদের বন্ধু, ঠিক আছে, আমাদের 71-এ আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, তাদের সৈনিকরাও প্রাণ দিয়েছে, তাদের মানুষ কষ্ট করেছে, আমাদের 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে, আমরা কৃতজ্ঞ, কিন্তু তাই বলে আমরা তো আমাদের মাথা বিক্রি করে দিতে পারি না। বাংলাদেশের যে কোনো জোরালো দাবি কিংবা অসন্তোষকে ভারত কতটা আমলে নিচ্ছে সেটিও কিন্তু একটি প্রশ্ন। আমি এই আলোচনায় ফিরতে চাই, একটা বিরতির সময় হয়েছে। দর্শক, জেনেছিলাম নিবেদিত দেশ সম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব হাসান হাফিজ, যে আলোচনায় আমরা ছিলাম, বাংলাদেশ আমরা দেখছি বারবার অসন্তোষের কথা বলছে, ভারতের কাছে জোরালো দাবি জানাচ্ছে, কিন্তু ভারত কতটা আমলে নিচ্ছে? ভারত আমলে নিচ্ছে না, সেটার জন্য তাদেরকে খেসারত দিতে হবে। আপনি দেখেছেন যে এর মধ্যে কলকাতার অনেকগুলি হোটেল, তারপরে তাদের যে আমাদের যে আমরা যেতাম বাজার করতাম, চিকিৎসার হসপিটাল, সেগুলিতে কিন্তু খা করছে এখন। এবং বাণিজ্য, একটা অসম বাণিজ্য ছিল, সেখানেও কিন্তু আমরা আস্তে আস্তে অন্য মুখে আমরা যাচ্ছি। আমাদের গার্মেন্টস কিন্তু মালদ্বীপের মাধ্যমে অন্য দেশে যাচ্ছে, ফলে আমাদের সময়ও বেঁচে যাচ্ছে এবং টাকার দিক দিয়েও আমাদের সাশ্রয়ী হচ্ছে। ফলে বিকল্প পথে তো আমাদের যেতেই হবে, এবং পেঁয়াজ নিয়ে বারবার আমাদেরকে ভোগান্তির মধ্যে ফেলে। আমরা চেষ্টা করলে কিন্তু আমরা অবশ্যই পেঁয়াজে স্বনির্ভর হতে পারবো। আমরা গরু
দিত না আমাদেরকে, তো আমরা কি আমাদের সংকট তো হয় না, এখন তো আমরা ঠিকই স্বনির্ভর হয়ে গেছি। ফলে আমাদের মধ্যে যদি একটা জেদ থাকে, একটা দৃঢ়তা থাকে, একটা প্রত্যয় থাকে, নিজের দেশপ্রেম থাকে, অবশ্যই আমরা এইসব মোকাবেলা করতে পারবো। ষড়যন্ত্র থাকবে, ষড়যন্ত্রের মধ্যে দিয়ে এগুতে হবে এবং এগুলি একটা একটা করে নস্যাৎ করতে হবে। সেটার জন্য দরকার একটা ইস্পাত কঠিন ঐক্য সাধারণ মানুষের, সেনাবাহিনীর এবং রাজনৈতিক দলগুলির। সেই ঐক্যটা যদি থাকে, দৃঢ়তা থাকে, অবশ্যই জুলাই বিপ্লব সফলতার পথ দেখবে, পথে হাঁটবে, অবশ্যই দেখবে। কারণ আমরা ইতিমধ্যে একটা রোল মডেল তৈরি করেছি এবং সামনের চ্যালেঞ্জটা আরও বড়, কঠিন বেশি এবং সময় সাপেক্ষ, এবং তার মধ্যে অনেকের ত্যাগ থাকতে হবে, সংযম থাকতে হবে, সহিষ্ণুতা থাকতে হবে। সেটার পরিচয় যদি আমরা দিতে পারি, ধৈর্য যদি আমরা দেখাতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই ব্যর্থ হব না। ভারত যেহেতু আমাদের প্রতিবেশী পরিবর্তনের কোনো সুযোগ নেই, কিন্তু ভারতের এই হেজিমনি মনোভাবের আসলে শেষ কোথায়? ভারত তো একে একে সবাইকে হারিয়েছে। আপনি দেখুন যে তার প্রতিবেশী সবার সঙ্গে তার বৈরী সম্পর্ক, এবং বাংলাদেশ একটা ছিল তথাকথিত স্বামী স্ত্রীর সম্পর্ক যেটা ছিল, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার এরকম কাপুরুষোচিত পলায়নের মধ্যে দিয়ে সেটা প্রমাণিত হয়েছে, এবং দীর্ঘদিন তাকে একটু লুকিয়ে চুরিয়ে রেখে মানে সেই ব্যাপারে কোনো সুস্পষ্ট বক্তব্য আমরা পাচ্ছি না ভারতের কাছ থেকে। কিন্তু এইটা এই দেশের সঙ্গে ভারতের সম্পর্কটাকে একটা কাটার মধ্যেই রাখবে, যতদিন না পর্যন্ত ভারতের সেই বোধোদয়টা হবে যে এটা সৎ প্রতিবেশী সুলভ একটা আচরণ তারা না দেখাবে, বড় ভাই সুলভ একটা মাতব্বরি থেকে যদি সরে না আসে, তাহলে কিন্তু এই কাটাটা থেকেই যাবে এবং আমরাও আমাদের নিজেদের মাথা তুলে দাঁড়াবো, অবশ্যই মেরুদণ্ড সোজা রেখে আমরা দাঁড়াবো এবং আমরা নিজেদের স্বনির্ভর করে তুলব এবং অবশ্যই আমরা ভারতীয় আধিপত্যবাদকে মোকাবেলা করব। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব আজম খান। যেমনটি আসলে আমরা আলোচনা করছিলাম, অনেকেই বলছে যে ট্রাম্পের আসলে এই বিজয়ের মধ্য দিয়ে আসলে নরেন্দ্র মোদীর যদি বলি যে প্রভাবশালী বা কর্তৃত্ব পরায়ণ যে আমরা আচরণ দেখেছি সেটি আরো বেড়ে যাবে। দেখুন, যারা মনে করে যে ডোনাল্ড ট্রাম্প পাশ করবার পরে নরেন্দ্র মোদীর এটা বেড়ে যাবে এবং বাংলাদেশের সরকারের উপরে তার প্রচণ্ড চাপ পড়বে, তারা আমি বলবো যে একেবারেই শিশুসুলভ কথা বলে। রাজনীতি অত ওরকম বিষয় না। রাজনীতি দিয়ে কিন্তু মোকাবেলা করতে হবে। এই উন্নত দেশ আমেরিকা, তার প্রেসিডেন্ট যেই নির্বাচিত হোক না কেন, তার পলিসি কিন্তু 19-20 হয়, 18-20 হয় না। তার পলিসিতে কিন্তু এই বাংলাদেশ নিয়ে ওরকম কোনো মাথা ব্যথা নেই। ডোনাল্ড ট্রাম্প দেখবেন যে যারা খুব বেশি আশাবাদী হয়েছিল, দুদিন পরেই তাদের সেই আশা মিয়ে যাবে, কারণ ডোনাল্ড ট্রাম্প তার দেশ কিভাবে সে চালাবে ওটা নিয়েই বেশি ব্যস্ত থাকবে, এবং ইউরোপ এবং অন্যান্য দেশকে সে কিভাবে ডিল করবে ওটা নিয়েই ব্যস্ত থাকবে। কিন্তু ট্রাম্পের বিজয়ী শেখ হাসিনার ফেরার পথ প্রশস্ত হবে এমনটি মনে করছে ভারত। একেবারেই শিশুসুলভ কথাবার্তা। রাজনীতিটা এত শিশুসুলভ না। ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে বসিয়ে দিয়ে যাবে না। আর শেখ হাসিনার সবচেয়ে যে ঘনিষ্ঠ মিত্র ভারত, সেও কিন্তু এই ভারতে কিন্তু শুধু আপনি যে নরেন্দ্র মোদীর কথা বললেন, নরেন্দ্র মোদী না, শেখ হাসিনা প্রশ্নে নরেন্দ্র মোদী আর রাহুল গান্ধী সকল দলেরই কিন্তু একই রকমের অ্যাটিটিউড। তারাও কিন্তু শেখ হাসিনাকে এখানে রাখতে পারেনি। শেখ হাসিনাও পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং তারাও কিন্তু নিতে বাধ্য হয়েছে। কাজেই এগুলো কোনো বিষয় না। নরেন্দ্র মোদী তার যে ভুল পলিসি বা ভারতের যে ভুল পলিসি, যেটা হাফিজ ভাই বললেন, তার খেসারত সে দিচ্ছে। তার চাওয়া উচিত একটা গণতান্ত্রিক বাংলাদেশ, অথচ সে বা ভারত দীর্ঘদিন যাবতই চাচ্ছে এইখানে গণতন্ত্রহীন একটা তাদের লেজুর বৃত্তির একটা সরকার, যার রেজাল্ট 5ই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু হয়ে গেছে। কাজেই এখানে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছে, তাতে আমেরিকার পলিসি চেঞ্জ হবে না। আর কামালা হ্যারিস যদি নির্বাচিত হতেন, তাতেও ওই একই হতো, 19-20, তার বেশি হবে না। কাজেই এখানে কারুর অত খুশি হওয়ার কিছু নেই, আর কারুর অত চিন্তিত হবারও কিছু নেই। কিন্তু আমরা যেমনটি জানি যে ইন্টারপোলের রেড নোটিশ জারির একটা প্রক্রিয়াধীন রয়েছে, সেই বিষয়টি যদি জারি হয়, ভারত কি আসলে শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে?
সেটা এখনই চূড়ান্ত মন্তব্য করবার সময় আসেনি। রেড অ্যালার্ট জারি হলে ইন্টারপোলের তখন ভারত কি পদক্ষেপ নেয় সেটা দেখার বিষয় আছে। কারণ ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে এটা আমার কাছে এখনো মনে হয় না, আমি এখনো বিশ্বাস করতে পারি না। ভারত হয়তো পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তিত কোনো সিদ্ধান্তে যেতে পারে, যেটা এখনই বলা যাবে না যে কি সিদ্ধান্ত নেবে। ভারত তো এই অঞ্চলে একটা প্রভাবশালী বড় রাষ্ট্র, এতে অস্বীকার করবার কোনো জো নেই। কাজেই ভারতের সিদ্ধান্ত আমাদের দেখার অপেক্ষায় থাকতে হবে। তবে যদি রেড অ্যালার্ট ইন্টারপোলের মাধ্যমে এই সরকার জারি করে, আমি মনে করি সেটা একটা ভালো পদক্ষেপই হবে। আমরা দেখছি যে একের পর এক সংকট কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে। কখনো রাষ্ট্রপতির অপসারণ ঘিরে সংকট, কখনো আমরা দেখছি যে রাজনৈতিক দল নিষিদ্ধের দাবিতে নানা মত পার্থক্য দেখা যাচ্ছে। সেখানে সংবিধান সংস্কার ইস্যুটিও কিন্তু রয়েছে এবং সবশেষে আমরা দেখলাম যে নতুন উপদেষ্টা নিয়োগ। একের পর এক সংকট আসলে সরকার সামাল দিবে নাকি নির্বাচনের পথে হাঁটবে? দেখুন, প্রথম কথা হলো যে সেই যে জুডিশিয়ারি কু থেকে শুরু হয়েছে সংকট বা ষড়যন্ত্র, একের পর এক হচ্ছে। সরকার সামাল দিতে পেরেছে এই জন্যেই যে আমরা সকল রাজনৈতিক দল, ফ্যাসিবাদ এবং তার দূষররা ছাড়া আমরা অকুণ্ঠভাবে এই সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি এবং সারা জাতীয় সমর্থন দিয়ে যাচ্ছে। কিন্তু এই সরকারের ভেতরেই সমস্যা নতুন করে তৈরি হচ্ছে। আমরা দেখছি যে সরকারের ভেতরে সমন্বয়ের প্রচণ্ড অভাব রয়েছে। সরকার যে নতুন নতুন নিয়োগ দিচ্ছে সেই নিয়োগ নিয়েও বিতর্ক তৈরি হচ্ছে। এখন সরকার নিজে যদি বিতর্ক তৈরি করে, আমাদের তো বলার কিছু নেই। এই বিতর্ক নিয়ে নির্বাচন প্রলম্বিত করা একদম ঠিক হবে না। আমি মনে করি যে প্রয়োজনীয় সংস্কারগুলোর পাশাপাশি একটা নির্বাচনের রুটম্যাপ যদি ঘোষণা করে সরকার, তাহলে সেটা সরকারের জন্যও মঙ্গলজনক হবে, রাষ্ট্রের জন্যও মঙ্গলজনক হবে। কারণ আমাদের সকল কিছুর মূলে কিন্তু গণতন্ত্রে ফেরা, ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে ফেরা। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সারা জাতির প্রত্যাশা যে এই মূল সংস্কারগুলো, যে সংস্কারগুলো নির্বাচনের জন্য প্রয়োজনীয়, এই সংস্কারগুলো করে যদি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এই সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে, তাহলে বোঝা যাবে যে একটা গণতন্ত্রে ফিরে গেল দেশটা এবং জনগণ রাষ্ট্রের মালিক হয়ে গেল। কাজেই সেদিক থেকে সরকারের গাফিলতি কিন্তু জনগণও প্রত্যাশা করে না, আমরাও প্রত্যাশা করি না। আবার সরকারকে সেজন্যে আমরা কোনো বেকায়দায় ফেলবো না, আমরা সরকারকে সবসময় সহযোগিতা করব। আমি আগেই বলেছি, এই সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই, আমরা হতে দেব না। এই সরকারের হাত ধরেই আমরা এই দেশটাকে গণতন্ত্রের ফেরাবো এবং আমরা আর কোনো ফ্যাসিবাদ যাতে জন্ম না নেয় সেই জন্যই কিন্তু এই সংস্কারগুলো আমরা সমর্থন করছি। বিএনপির যে এবং তার সমমনা দলগুলো নিয়ে 2 বছর আগে আমরা যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিলাম, এখন সরকার যে সংস্কারগুলোর কথা বলছে এগুলো সবই কিন্তু আমাদের 31 দফায় আছে এবং এগুলোর চেয়ে আরো অনেক বেশি আছে। কিন্তু সংস্কার যেহেতু একটা চলমান প্রক্রিয়া, এটা 1 বছর 2 বছর 5 বছর পরেই হবে না। দেখা যাবে যে 5 বছর পরে আরো নতুন ইস্যু চলে আসছে, তখন 31 দফাতে ওগুলো সংযুক্ত হয়ে যাবে। কাজে এটা একটা চলমান প্রক্রিয়া। অতএব নির্বাচনের জন্য যে সংস্কারগুলো এখন দরকার, যেমন নির্বাচন কমিশন, যেমন আইন শৃঙ্খলা বাহিনী, যেমন নির্বাচন পরিচালনার জন্য যে প্রশাসন, এই যে আরো কিছু নির্বাচনের জন্য যেগুলো দরকার, এই সংস্কারগুলো করেই কিন্তু নির্বাচনে যাওয়া দরকার। নির্বাচন যত প্রলম্বিত হবে তত কিন্তু মানুষ হতাশ হবে এবং সরকারের ভেতরেও কিন্তু অসমন্বয়হীনতাও বাড়বে, হতাশাও বাড়বে। কারণ সরকারের ভেতর থেকে একজনে বলছেন নির্বাচন তাড়াতাড়ি হয়ে যাবে, এই সেনাপ্রধান বলছে 18 মাসের মধ্যে হয়ে যাবে। এ নিয়ে আবার সরকারের ভেতরে আবার প্রতিক্রিয়াও আছে, সরকারের ভেতরে সমালোচনাও আছে। তার মানে সমন্বয়হীনতা আছে, এগুলোকে দূর করতে হবে। মনে রাখতে হবে নির্বাচন ছাড়া গণতন্ত্রে ফেরার পথ নেই। মনে রাখতে হবে যে এই সরকারে শুধুই নির্বাচন না, নির্বাচনের আগে
কিছু কাঠামোগত পরিবর্তন করতে হবে, যাতে করে কোনো নির্বাচিত সরকার আবার ফ্যাসিবাদী না উঠতে পারে। তার জন্যেই আমরা সব দিক থেকে সরকারকে সহযোগিতা করছি। সরকারের সেই সহযোগিতাটা নিতে হবে এবং সরকারকে দ্রুত গতিতে এগিয়ে যেতে হবে। এত স্লথ গতিতে এগুলো তো সরকার 5 বছরেও পারবে না। এখন কোনো অনির্বাচিত সরকার তো 5 বছর থাকতে পারবে না। নির্বাচিত সরকারই 5 বছর পরে তার জনপ্রিয়তা রাখতে পারে না। কাজে অনির্বাচিত সরকারকে তো কেউ 1-1.5 বছরের বেশি সময় জনগণই দেবে না। অতএব আমরা চাই নির্বাচনের পদ্ধতি নিয়ে ওনার আলোচনা চলছে। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের প্রস্তাব নাকচ করেছে বিএনপি। আপনারা কি মনে করছেন এই পদ্ধতির মধ্য দিয়ে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন? না না, এই যে আনুপাতিক হারের নির্বাচন পদ্ধতি, এইটা পৃথিবীর কোথাও নেই। এইটা যারা বলেন তারা মনে করেন যে আমরা তো একটা সিটও পাবো না, তাহলে যদি আনুপাতিক হারে ভোটের হিসেবে যদি 1-2টা সিট পাই তাহলে আমাদের জন্য সুবিধা। কিন্তু আপনি দেখুন পৃথিবীর কোন দেশটায় এই আনুপাতিক হারের নির্বাচনের ব্যবস্থাটা আছে? এটা তো একটা হযবরল হয়ে যাবে। আনুপাতিক হারে আপনার নির্বাচন হলো, আপনার তো কারোরই কিন্তু নির্বাচনী এলাকা থাকলো না। কারোর যদি কোনো নির্বাচনী এলাকা না থাকে তাহলে কেউ তো নির্বাচনী এলাকার দায়িত্ব পালন না করলে ডেভেলপমেন্ট ওয়ার্কটা কই যাবে? এখনো তো আমাদের দেশে অন্য উন্নত দেশের মতো আমাদের স্থানীয় সরকারগুলো শক্তিশালী হয়নি। যেমন উন্নত দেশে যারা পার্লামেন্টে বসেন তারা কিন্তু উন্নয়নের চিন্তা করেন না, তারা শুধু পলিসি নিয়ে চিন্তা করেন, আইন নিয়ে চিন্তা করেন, আইন প্রণয়ন করেন। আর আমাদের দেশে কি হয়? আইন প্রণয়ন করেন এবং এমপিরা এলাকার উন্নয়ন দেখেন, কারণ আমাদের স্থানীয় সরকার অত্যন্ত দুর্বল এখনো। কাজেই দুটো দেখতে গেলে যখনই আনুপাতিক হারে হবে তখনই কারোর কোনো নির্বাচনী এলাকা থাকবে না, উন্নয়নটা কে করবে? আর পৃথিবীর উপমা দেবার মতো কোনো রাষ্ট্র নাই যেখানে আনুপাতিক হারে নির্বাচন হয়। কাজেই এই ধরনের ইউটোপিয়ান ধ্যান ধারণা বাতিল করতে হবে, যে কারণে বিএনপি এর বিরোধী। কিন্তু একক সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির মধ্য দিয়েও তো আমরা দেখেছি যে গণতান্ত্রিক দলগুলো একসময় স্বৈরাচার হয়ে ওঠে। সেই প্রশ্নটি রাখছি আপনার কাছে, এই আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জেনেছিলেন বিবেদিত দেশপ্রতীকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেনেছিলেন নিবেদিত দেশ সাম্প্রতিক। আজকের আলোচনা চলছে প্রসঙ্গ অন্তর্বর্তী সরকার ও অংশগ্রহণমূলক নির্বাচনের শিরোনামে। আবারও ফিরছে আলোচনায়। জনাব আসম খান, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নেতিবাচক দিকগুলো তুলে ধরছিলেন, কিন্তু আমরা একক সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির মধ্য দিয়েও দেখেছি রাজনৈতিক দলগুলো কিন্তু সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে একসময় স্বৈরাচার হয়ে ওঠে। খুব চমৎকার বলেছেন। এটা তো আমরা এই অতি সম্প্রতিই দেখলাম এই ফ্যাসিবাদকে। খুব চমৎকার বলেছেন। আজকে তো এখনো 12টা বাজেনি, কাজে আজকে আছে। আজকে বিকেলে আমাদের এই গুলশানের লেকশোরে একটা সেমিনার ছিল। সেখানে আমাদের নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমান সরাসরি বলেছেন যে যাতে পরবর্তীতে কোনো সরকার ফ্যাসিবাদী হয়ে না উঠতে পারে সেজন্যে আমরা 31 দফা রাষ্ট্র মেরামতের বা রাষ্ট্র কাঠামোর সংস্কারের ঘোষণা দিয়েছি বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো। এবং সেখানে একটা দফা আছে যে পর 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। অর্থাৎ প্রধানমন্ত্রী 2বারের বেশি থাকা মানেই সে হয়ে যাবে, ফ্যাসিবাদী হয়ে যাবে বা স্বৈরতান্ত্রিক হয়ে যাবে। এই যে একটা বিষয়। তারপরে আরো অন্যান্য এই 31 দফার মধ্যে এই সংবিধান সংস্কার, এই বিচার বিভাগের সংস্কার, এই যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কমিশনগুলো, এগুলো সবই 31 দফার মধ্যে আছে। এবং এই ঘোষণাটাও আজকে দিয়েছেন আমাদের তারেক রহমান সাহেব যে আর যেন কোনো সরকার ফ্যাসিবাদী বা স্বৈরাচারী না হয়ে উঠতে পারে। এই যে আপনার প্রশ্নটা যে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েও আনুপাতিক হার না হয় বাদই দিলাম, তারাও তো ফ্যাসিবাদ হয়ে উঠে, আর যেন না হয়ে উঠতে পারে সেজন্যই তো এই সংস্কারগুলোকেও আমরা সমর্থন করছি। আমরা তো শুধু নির্বাচনই চাচ্ছি না, আমরা তো বলছি যে এই সংস্কারগুলো দ্রুত করেন এবং সেই যৌক্তিক সময়টাও আমরা দেব। এবং আপনারা যেটুকু সংস্কার করবেন তারপরে যারাই ক্ষমতায় যাবেন, যদি আমরাও জনতার ভোটে ভোটারদের ভোটে ক্ষমতায় যাই, আমরা তো 31 দফা নিয়ে আমরা বসবো এবং এই 31 দফা যে আমরা বাস্তবায়ন করব এটা আমাদের নির্বাচনী ইশতেহারে 31 দফা থাকবে। আমাদের যারা সমমনা দলগুলো 61টি
রাজনৈতিক দল সকলের নির্বাচন ইশতেহারে এই 31 দফা থাকবে এবং 31 দফার মধ্যে সকল সংস্কার থাকবে যাতে করে আর কোনোদিন কোনো ফ্যাসিবাদ জন্ম না নেয়। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি রাজনৈতিক দলগুলো নির্বাচন সামনে রেখে নানা সংস্কার প্রস্তাবনা তুলে ধরে, কিন্তু ক্ষমতায় গেলে আবার সেগুলি নাকচ করে বসে। এই যে কথাটা বলেছেন অত্যন্ত সঠিক কথা বলেছেন। এইটা যেন পরবর্তীতে আর না হয় সেজন্যই কিন্তু এই 31 দফা নিয়ে আমাদের 61 রাজনৈতিক দল একমতে পৌঁছেছে যে আমরা যখন যদি ক্ষমতায় যাই জনগণের ভোটে, তাহলে আমরা পর্যায়ক্রমে এই 31 দফা আরো বাড়বে, কমবে না। যেমন আজকেও দুই একজনে বলেছে যে 31 দফার মধ্যে ওই তৃণমূল কিছু এই যে জাতিগোষ্ঠী আছে যে তাদের বিষয়টাকে ইনক্লুড করতে হবে, আরো অনেক ভবিষ্যতে যা আসবে তা আমরা ইনক্লুড করব। কাজেই আমরা যখনই এই 31 দফা বাস্তবায়নের পথে যাব তখন আর সুযোগ থাকবে না। আর যখনই 4 বছর বা 5 বছর, এখন তো সংবিধান সংস্কার কমিটি কি দেবে, প্রস্তাব দেবে জানি না, ধরুন 5 বছরই আগের নিয়মেই যখনই 5 বছর পর পর জনগণের কাছে ভোটের জন্য যেতে হবে তখন কিন্তু আপনার আর স্বৈরতান্ত্রিক হওয়ার কোনো সুযোগ নাই। যখনই ভোটের জন্য যেতে হবে না, আমি সিল মেরেই অথবা রাতের বেলা ভোট করে আসব, তখনই স্বৈরতান্ত্রিক হওয়ার সুযোগ থাকে। অতএব আমরা সেই গণতন্ত্রে ফিরতে চাই যে গণতন্ত্রে ভোটের অধিকারটা জনগণের থাকবে, তার কাছে কৈফিয়ত দিতে হবে 5 বছর পরে যে আমি এই করেছি। আমার প্রতিদ্বন্দ্বী যেন বলতে না পারেন না আপনি মিথ্যে বলেছেন, আপনি দুর্নীতি করেছেন, আপনি স্বজনপ্রীতি করেছেন, এটা যেন না বলতে পারে। এই কৈফিয়ত জনগণের কাছে পদে পদে দিতে হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব আজম খান। জনাব হাসান হাফিজ, রাজনীতি না রাষ্ট্রের প্রয়োজন, কেন বারবার সংবিধান পরিবর্তন হয়? সংবিধান তো পরিবর্তন হবে, আপনি দেখবেন বহু দেশে এটা হয়েছে, যখন প্রয়োজনটা একটা নতুন দেখা দিবে তখন সংশোধন করতে হবে। বাংলাদেশে পরিবর্তন হয়েছে সেগুলি সব মতলবী পরিবর্তন হয়েছে, মানে গোষ্ঠীর স্বার্থে, দলীয় স্বার্থে এবং কোনো ব্যক্তির ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য, সেটা স্বাধীনতার পর থেকেই আমরা লক্ষ্য করেছি। ফলে এগুলির তো সংস্কারের প্রয়োজন আছে। আপনি গণভবন লিখে নিয়ে নেবেন, তাই না? আপনি জাতির পিতার বংশধরদের, তথাকথিত জাতির পিতার বংশধরদেরকে কিয়ামত পর্যন্ত আপনি দিয়ে যাবেন সুযোগ সুবিধা। তারপরে এই যে কোটা, যেটা নিয়ে আন্দোলন হলো, আপনি এগুলি করে যাবেন, অন্যায় অবিচার করবেন, আপনি চিরকাল ক্ষমতায় থাকার জন্য এগুলি করে যাবেন। তো সেগুলির তো এক সময় না এক সময় সব কিছুরই তো একটা প্রতিক্রিয়া আছে, মানে প্রকৃতির প্রতিশোধ একটা আছে, তাই না? সেটাই আমরা দেখতে পেলাম। আমরা যে ফেসিবাদের পতন এত তাড়াতাড়ি দেখতে পাবো আমরা আসলে এখনও বিশ্বাস করতে পারি না, কারণ এটা এমনই একটা বাস্তব, রূঢ় বাস্তব, একটা নারকীয় একটা পরিবেশের মধ্যে আমরা ছিলাম, সেটা বিশ্বাস করা যাচ্ছিল না যে এর পতন হতে পারে। কিন্তু ভেতরে ভেতরে মানুষের যেই রুদ্ধ, যেই একটা আগ্নেয়গিরির মতো ফুসে উঠেছে। আপনার দেখেন সাধারণ মানুষ রাস্তায় নেমে এসছে, লক্ষ লক্ষ মানুষ নেমে এসছে, তারা জীবনকে বাজি রেখে নেমে এসছে। সাধারণ মানুষ, গৃহবধূ, মানে বাচ্চা থেকে ধরে সকল বয়সী মানুষ এত অতিষ্ঠ হয়ে উঠেছিল, ফলে তারা নিজেদের প্রাণকে বিসর্জন দিয়ে এত প্রাণহানি হয়েছে। সেখানে তো আওয়ামী লীগের কোনো অনুতাপ আমরা দেখছি না, এখনো পর্যন্ত দেখছি না। ফলে দলটা যে কত বড় ফ্যাসিবাদী সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে বারবার। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরূপ ঘটালাম, কিন্তু রাষ্ট্রের স্থিতিশীলতা কেন ফিরছে না? এখনো তাদের দোসররা ঘাপটি মেরে আছে এবং তারা পদে পদে চাচ্ছে এগুলো নস্যাৎ হয়ে যাক, এটা তাদের স্বৈরাচার ফিরে আসুক, চট করে যেন ঢুকে পড়তে পারে বাংলাদেশে, কাছেই আছে, তাই না? এবং ট্রাম্পের পরিবর্তনের ফলে দিবা স্বপ্ন দেখছে যে ট্রাম্প তাদেরকে এসে বসিয়ে, কেন এখানে দেশে 4 কোটি তরুণ আছে না রাজপথে, এখনো তারা আছে। তারা কি ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে চাইছে আওয়ামী লীগ? একটা ভুয়া জিনিস, এটা একটা মানে একটা বালখিল্যতার পরিচয় দিয়েছে এটা, তাই না? ওদের পররাষ্ট্রনীতির বড় ধরনের কোনো পরিবর্তন হয় না, এটা আমি এখানেও বলেছি, আগের টকশোতেও বলেছি। সুতরাং কোনো হতাশার কোনো কারণ আমি দেখি না। 4 কোটি তরুণ আছে অতন্দ্র প্রহরীর মতো, তারা ওয়াচডগ হিসেবে আছে, তারা যে কোনো সমস্যা দেখবে তারা সেটা মোকাবেলা করবে, তারা নিজেদেরকে যোগ্য করে তুলছে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য। আমরা আশাবাদী এবং এই ষড়যন্ত্র চলবে, এর মধ্যে আমরা এগিয়ে যাব নির্বাচনের পথে, গণতান্ত্রিক সংস্কৃতি বিনির্মাণের পথে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব আজম খান। এই মুহূর্তে আওয়ামী লীগ রাজনীতির মাঠে একেবারেই নিষ্ক্রিয়, বিএনপির সামনে সেরকম কোনো চ্যালেঞ্জ থাকার কথা নয়, কিন্তু তারপর আপনারা কেন বারবার বিরাজনীতিকরণের আশঙ্কা করেন? ছোট্ট করে সরে শুনতে চাই। দেখুন, বিরাজনীতিকরণের আশঙ্কা ঠিক করছি না। ওই যে আপনি একটা কথা বললেন হাফিজ ভাইকে, যে
ফ্যাসিবাদের পতন হওয়ার পরেও কেন মানুষ স্বস্তি পাচ্ছে না? এই জন্যই স্বস্তি পাচ্ছে না যে প্রশাসনে এখনো ৮০% রয়ে গেছে তাদেরই দূষর, এখনো সব জায়গায় তাদের দূষররা রয়ে গেছে। এগুলোকে শক্ত হাতে আইনের আশ্রয় আনতে হবে, মোকাবেলা করতে হবে। আরেকদিকে হলো এই স্বস্তির জন্য সংস্কারগুলোকে এগিয়ে নিতে হবে, স্বস্তির জন্য দেশকে গণতন্ত্রায়নের পথে নিতে হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব আজম খান, ধন্যবাদ জানাচ্ছি জনাব নির্বাচন। হাসান হাফিজ। দর্শক, এখানেই শেষ করছে জেডএসআর নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।